শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। সংবাদ শিরোনাম। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে বৈঠক করবেন ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। তেহরানের বিরুদ্ধে নেটোর নয়া মহাসচিবের অভিযোগের প্রতিক্রিয়া। সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর অভিযান। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি মদতপুষ্ট 2000 সন্ত্রাসী নিহত। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল। বাংলাদেশের শতভাগ মন্দির পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, হোটেল ও প্রকাশ্য স্থানে গরুর গোশত খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করল অসম সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সংক্রান্ত আস্তানা শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের নিশ্চয়তা দানকারী 3 দেশের শীর্ষ কূটনীতিকরা সিরিয়ায় আবারও জঙ্গিবাদের উত্থান নিয়ে শিগগিরই কাতারে বৈঠকে মিলিত হবেন। তিনি গতকাল তেহরানে বলেন, আগামী সপ্তাহের শুরুতেই তিনি ওই বৈঠকে অংশ নিতে কাতারের রাজধানী দোহা সফর করবেন। বৈঠকে ইরানের পাশাপাশি রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেবেন। আরাকচি বলেন, দোহায় যে বৈঠক হবে তা হবে আস্তানার শান্তি প্রক্রিয়ারই ধারাবাহিকতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারে অনুষ্ঠেয় ওই বৈঠকে নিশ্চিতভাবে স্বাগতিক দেশের কোন প্রতিনিধি উপস্থিত থাকবে না। সিরিয়ায় 2011 সালে বিদেশি মদদে চাপিয়ে দেওয়া সহিংসতার অবসান ঘটানোর জন্য 2017 সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেটি আস্তানার শান্তি প্রক্রিয়া নামে পরিচিত। সিরিয়ায় 2017 সাল থেকেই সন্ত্রাসবাদ স্তিমিত হয়ে আসে, যার পেছনে আস্তানার শান্তি প্রক্রিয়ার বড় ভূমিকা ছিল। কিন্তু গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলে আবারও সন্ত্রাসবাদের উত্থান হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আস্তানার শান্তি আলোচনার অর্জনগুলো রক্ষা করার আহ্বান জানালেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন সম্পর্কে নতুন নেটো মহাসচিবের বক্তব্য এবং তেহরানের বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নেটোর নতুন মহাসচিব মার্ক রুটে সম্প্রতি মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউক্রেনকে রাশিয়াতে যুদ্ধ শেষ করতে বাধ্য করা হয় তাহলে আমেরিকাকে চীন, ইরান ও উত্তর কোরিয়ার গুরুতর হুমকি মোকাবেলা করতে হবে। নেটো মহাসচিবের ওই দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হামানে আজ তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া বার্তায় লিখেছেন, নেটোর মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরকারের কর্মকৌশল নির্ধারণে অদ্ভুত পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তেহরানকে অভিযুক্ত করার বিষয়ে তিনি রোটের বিবৃতি সমালোচনা করে স্পষ্ট ভাষায় বলেছেন, নেটোর কিছু সদস্যের উস্কানিমূলক এবং সর্বগ্রাসী নীতির কারণে ইউরোপ সহ বিশ্বের উপর নিরাপত্তাহীনতা ক্রমশ বৃদ্ধি পাবে। ইরানের এই কূটনীতিক আরও বলেন, নতুন নেটো মহাসচিবের বিবৃতি বিশ্বের মেরুকরণের মাধ্যমে জঙ্গিবাদকে উৎসাহিত করবে। এটা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হামায় প্রবেশ করেছে বলে যে খবর প্রচারিত হয়েছে তা নাকচ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, হামা শহরে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে তাদের সামাজিক মাধ্যম ও কিছু আরব গণমাধ্যম যে খবর দিয়েছে তা সত্য নয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধ করতে শহরটির সবগুলো প্রবেশ পথে দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। বুধবার সকাল থেকে সন্ত্রাসীদের সামাজিক মাধ্যমের বরাত দিয়ে কিছু আরব গণমাধ্যম এই দাবি করতে থাকে যে আলেপ্পোর একাংশ দখল করার পর উগ্র সন্ত্রাসীরা হামা শহরের পূর্ব অংশ দিয়ে শহরে ঢুকে পড়েছে এবং বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। গত 27 নভেম্বর তুরস্ক সহ কিছু দেশের সমর্থন নিয়ে উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় হামলা চালায়। ওই হামলা ছিল 2020 সালে সিরিয়ার সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সহিংসতা চাপিয়ে দেওয়া হলে
ইরানই প্রথম দামেস্কের পাশে দাঁড়িয়েছিল। 2017 সালে ইরান ও রাশিয়ার সহযোগিতা নিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল সিরিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে বিদেশি মদতপুষ্ট প্রায় 2000 সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়। যৌথ হামলায় সিরিয়া ও রাশিয়া উভয় দেশের বহু যুদ্ধবিমান অংশ নেয়। শুধু গতকালের হামলায় অন্তত 120 সন্ত্রাসী নিহত হয়েছে বলে সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহরের দিকে অগ্রসরমান সন্ত্রাসীদের উপর শক্তিশালী বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের বহু সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। উগ্র সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সমর্থক আরব গণমাধ্যমগুলো দাবি করেছে তারা উত্তরাঞ্চলীয় হামা শহর দখল করে নিয়েছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয় বলেছে শহর জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলেছে হামার উত্তরে তারা কয়েকটি ধারাবাহিক সফল অভিযান চালিয়েছে। এর মাধ্যমে হামা শহরের বাইরে 20 কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা জোন তৈরি করা সম্ভব হয়েছে। হামার নিকটবর্তী এলাকাগুলোতে রাশিয়া ও সিরিয়ার যৌথ অভিযানে হায়াত তাহরির আশ-শামের 300 সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে এই অভিযানে সন্ত্রাসীদের 25টি ড্রোনও ধ্বংস করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। তথ্য সচিব, তথ্য প্রযুক্তি সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এই আদেশ এখন থেকেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয়ন কান্তি সরকার বলেছেন বাংলাদেশে যত মন্দির পোড়ানো হয়েছে তার 100 ভাগ পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী এমপিদের নেতৃত্বে ও ইন্ধনে হিন্দু বাড়িঘর পোড়ানো হয়েছে। কিন্তু ক্ষমতার প্রভাবে সংবাদ মাধ্যমে জামায়াত বিএনপি কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়। আওয়ামী লীগ কখনো কোনো নির্যাতন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বিচার করেনি। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর 24 পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই 3 যুবককে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার বারাসাত রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার উপর দাঁড়িয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এদিকে উত্তর পূর্ব ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর গোশত পরিবেশন ও খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। আইন সংশোধনের উদ্দেশ্যে নতুন বিধান যুক্ত করা। হিমন্ত বিশ্ব শর্মা বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন অসমের কোন রেস্তোরাঁ বা হোটেলে গরুর গোশত পরিবেশন করা যাবে না। কোন প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর গোশত পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর গোশত পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেছেন ভবিষ্যতে ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার মালবাহী ট্রেন প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ইরানের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী সর্দার ওয়াইস লেগারি মস্কোতে তার সরকারি সফরকালে ওই মন্তব্য করেন। লেগারি বলেছেন রাশিয়া থেকে উত্তর দক্ষিণ করিডোর আকারে একটি কার্গো ট্রেন আজারবাইজান প্রজাতন্ত্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানে হয়ে পাকিস্তানে প্রবেশ করবে। কার্গো ট্রেন
চলাচলের এই প্রকল্প 2025 সালের মার্চ মাসে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানান পাক প্রধানমন্ত্রী। রাশিয়া টুডে টিভি চ্যানেলকে দেওয়া এই সাক্ষাৎকারে সর্দার লেঘারি আরও বলেন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি নীতিগত এবং সাধারণ দৃষ্টিভঙ্গি রয়েছে। ওই নীতি ও সম্পর্ক কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে বা তৃতীয় কোনো পক্ষের স্বার্থের বিরুদ্ধে নয় বলে স্পষ্টভাবে জানান তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি খাদ্য বিতরণ কেন্দ্র ও একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়ে 4 শিশুসহ 5 জনকে হত্যা করেছে মানবতার শত্রু ইসরায়েল। বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুপুরের রান্না করার খবর সংগ্রহ করার জন্য অপেক্ষমান শিশুদের উপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদার সেনারা। এতে ঘটনাস্থলেই 4 ফিলিস্তিনি শিশু শহীদ হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে দেখা যায় এসব হতভাগ্য শিশুর লাশ গাজার জাবালিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া একই এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি শহীদ হন। গাজার 23 লাখ মানুষ জীবন বাঁচাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে প্রদান করা রান্না করা খাবারের উপর নির্ভরশীল। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়া বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দৈনিক ভিত্তিতে বোমাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে সেখানে বসবাসরত ফিলিস্তিনি জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সংস্থাটি বলেছে, গাজার 23 লাখ মানুষের জীবন বাঁচাতে হলে এক্ষুনি যুদ্ধবিরতি দিয়ে সেখানে হাজার হাজার ট্রাক মানবিক ত্রাণ পাঠাতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।